So, in the previous day, what we studied that আমাদের পাইপলাইনে কি কি হ্যাজার্ডস হয়। হ্যাজার্ডস মানে হচ্ছে ডিপেন্ডেন্সি, রাইট? সো ডিপেন্ডেন্সি অথবা হ্যাজার্ডস আমরা কি জানি, একটা পাইপলাইনিং এর মেন উদ্দেশ্য হচ্ছে যেটা সাইকেল পার ইনস্ট্রাকশন সেটা যেন আমাদের 1 হয়, রাইট? সো যেহেতু সাইকেল পার ইনস্ট্রাকশন 1 হয়, বাট প্র্যাকটিক্যালি আমরা কি জানি ইট ইজ নট পসিবল। কিসের জন্য? ডিউ টু দেয়ার আর সাম হ্যাজার্ডস অর ডিপেন্ডেন্সি। সো ডিপেন্ডেন্সি হচ্ছে আমরা জানি দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। Dependency that is the one of the major problem in the, you can say, pipeline. So যেহেতু ডিপেন্ডেন্সি, তার মানে ডিপেন্ডেন্সিতে আমরা কি দেখেছি যে তাতে কিছু এক্সট্রা সাইকেল লাগে, এবং যেহেতু এক্সট্রা সাইকেল লাগে এবং সেই কারণেই আমরা বলি যে দ্যাট ইজ সিপিআইটা অন করতে দেয় না। সো আমরা জানি পাইপলাইনিং, আমরা এইগুলো আগের দিন দেখেছি যে পাইপলাইনিং উইদাউট যে নিউ ইনপুট ইনিশিয়েশন, দ্যাট ইজ আমরা বলছি সেটা কজ করছে এক্সট্রা সাইকেল, এন্ড দিস ইজ ডিউ টু হ্যাজার্ডস। এবং যখন একটা স্টল অথবা আমাদের এক্সট্রা যে সাইকেল প্রেজেন্ট থাকে পাইপলাইনিং এ, তখন সিপিআই ইজ নট ইকুয়ালস টু 1। এবং আমরা এখানে জাস্ট ইউজ করেছি যে আমাদের যদি একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করতে 5টা ফেজ দরকার হয়, লাইক ইনস্ট্রাকশন ফেজ, ইনস্ট্রাকশন ডিকোড, অপারেন্ট ফেজ, এক্সিকিউশন, রাইট ব্যাক। তার মানে আমরা কি জানি, পাইপলাইনিং হওয়ার জন্য কি জানি, নেক্সট ইনস্ট্রাকশন ফেজ এখানে স্টার্ট হয়ে যাচ্ছে। এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার, প্রথম ইনস্ট্রাকশন ধরো I1টা কমপ্লিট হওয়ার আগেই I2 ইনস্ট্রাকশনটা দ্যাট ইজ অলরেডি বিন স্টার্টেড। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যদি কোনো জাম্প ইনস্ট্রাকশন ইউজ করি, মানে হঠাৎ করে জাম্প করতে হয়, তখন এটা প্রবলেম হয়। তার মানে ইউ ক্যান নট স্টার্ট নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউটেড অ্যাট দ্যাট পয়েন্ট। সো এটাই স্টলস বলে, স্টল সাইকেল বলে, অথবা স্টোন বলে। আমাদের 3 প্রকার ডিপেন্ডেন্সি আগেও বলেছিলাম। একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি, অ্যানাদার ওয়ান ইজ দ্য ডেটা ডিপেন্ডেন্সি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য কন্ট্রোল ডিপেন্ডেন্সি। স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি কি বলেছিলাম, যে এখানে রিসোর্সটা কনফ্লিক্ট হয়। মানে ধরো আমি যদি ডিকোডিং করি, তাহলে একই টাইমে অন্য একটা ইনস্ট্রাকশন তো ডিকোডারকে ইউজ করতে পারবে না, কারণ ডিকোডার ইজ এ ফিজিক্যাল ডিভাইস। সেই হিসেবেই আমরা বলছিলাম, যদি একটা ধরো সাইকেল 1 এ মেমোরি ইউজ করছে, সাইকেল 2 ডিকোডিং করছে, সাইকেল 3 এক্সিকিউশন করছে, আবার মেমোরিতেই রাইট করছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যখন I4 ইনস্ট্রাকশনটা এখানে স্টার্ট করবে, সেটা আবার মেমোরি নেবে, এবং এই মেমোরি আর এই মেমোরি, দিস ইজ দ্য সেম মেমোরি, দ্যাট মিনস দেয়ার ইজ এ রিসোর্স কনফ্লিক্ট। তার মানে I4 ইনস্ট্রাকশনটাকে এই পার্টিকুলার CC4 সাইকেলে আমি কাজ করাতে পারবো না, বিকজ I1 ইনস্ট্রাকশনটাও CC4 এ তোমার মেমোরিকে ইউজ করছে, আবার I4টাও মেমোরিকে ইউজ করছে। দুটো মেমোরি যদি সেম মেমোরি হয়, দেন দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম, এবং এটাকে আমরা রিসোর্স কনফ্লিক্ট বলেছি। এবং এটা থেকে সলভ করার জন্য আমরা যেটা করেছি, যে আমরা এক্ষেত্রে কি আমাকে ওয়েট করতে হচ্ছে যেহেতু, তাই জন্য এগুলো বলছি আমরা স্টল। এবং যেমন এখানে মেমোরি, তার মানে আমি ইউজ করতে পারবো না। মানে আমি এই যে I4 ইনস্ট্রাকশনটা দেখো, CC4 এও ইউজ করা যাবে না, CC5 এও ইউজ করা যাবে না, যেহেতু এখানে I2টা মেমোরিকে ইউজ করছে। সেম মেমোরি যদি হয়, তাই জন্য আমি মেমোরিকে ডিভাইড করে দিতে পারি, একটাকে কোড মেমোরি, একটাকে ডেটা মেমোরি, এরকম রিনেমিং। সেই অপারেশনটার নাম ছিল রিনেমিং অপারেশন। রিনেমিং মানে হচ্ছে স্প্লিট করে দিচ্ছি মেমোরিকে ইনটু টু ইন্ডিপেন্ডেন্ট মডিউলস, that is used to store the instruction and data separately, এবং এটাকেই বলা হচ্ছে কোড মেমোরি, as well as that is called a data memory। এবং আমরা এটার জন্য কি করেছি, এই যে ভাগ করে নিয়েছি, যে আমরা এই মেমোরিটাকে কোড মেমোরি বলছি, এটাকে ডেটা মেমোরি বলছি। তারপরে I4 ইনস্ট্রাকশন এই যে মেমোরিতে কনফ্লিক্ট হচ্ছিল, সেই কনফ্লিক্টটা হচ্ছে না।
এই হচ্ছে সিম্পল ব্যাপার, যেটা আমরা আগের দিন স্ট্রাকচারাল হ্যাজার্ডস পড়তে গিয়ে বলেছিলাম। নাও দেয়ার ইজ এ সেকেন্ড টাইপ অফ হ্যাজার্ডস, যেটাকে আমরা ডেটা ডিপেন্ডেন্সি জাস্ট আমি স্টার্ট করেছিলাম। সেখানে আমরা বলেছি যে ইফ উই কনসিডার দ্য প্রোগ্রাম সেগমেন্ট where instruction J that follows instruction I in a programming order, যেমন ধরো আমরা এখানে ইনস্ট্রাকশন আই হচ্ছে একটা প্রোগ্রাম আইটাই আই স্পেস দ্য ইনস্ট্রাকশন, আবার যেহেতু ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে। ডিপেন্ডেন্সি কন্ডিশন মানে হচ্ছে ধরো আই এর যে কোনো রেজাল্ট সেটা যে ইনস্ট্রাকশন সেটা ইউজ করছে। যেমন আমি পরের স্টেজে দেখিয়েছি আমি অ্যাড করছি, এখানে অ্যাড করার কি সুবিধা, অ্যাড হচ্ছে r0 রেজিস্টারে r1 প্লাস r2 অ্যাড করে r0 তে রাখছি, সেই r0টা আবার পরের স্টেপে মাল্টিপ্লাই করার জন্য ইউজ হচ্ছে। তার মানে আমরা যদি এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার আগেই, i1 ইনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার আগেই i2 তে i1 এর ডেটাটা ইউজ করি, তার মানে কি যে রেজাল্টটা আসার কথা সেই রেজাল্টটা আসবে না। So I2 reads করছে the value of R0 before I1 writes it, এবং যখন এই above instructions গুলো এক্সিকিউটেড হবে in the non pipelining fashion এক্সিকিউটেড হলে কোনো অসুবিধা নেই, কারণ I1 এক্সিকিউশন কমপ্লিট হবে, তারপর I2 এক্সিকিউশন স্টার্ট হবে। বাট যদি ওভারল্যাপিং ফ্যাশনে এক্সিকিউশন হয় তখন that will create a problem. So when the above instructions are executed in the pipelining processor, then the data dependency condition will be occur because I2 executing along with I1. So I1 reads করছে register value before I1 writes. So therefore I2 কি করছে incorrectly reads the old value from the register, and that's why there is a loss of data. So this is the case যেটা আমরা দেখেছিলাম আগের দিন। So আমরা এই প্রবলেমটাকে হ্যান্ডেল করার জন্য যে অ্যালগরিদমটা ইউজ করি, তার মানে কি প্রবলেমটা, যে এখানে আমরা একটা ডেটা লসের জিনিস দেখতে পাচ্ছি, যে রিড করে দিচ্ছি বিফোর রাইট, এন্ড দ্যাটস ওয়াই ডেটা লসটা হচ্ছে। সো তার মানে এখানে আমরা যেটা লিখেছি, যেটা দিয়ে আমাদের বক্তব্য আজকের ক্লাসের, সেটা হচ্ছে আমাদের কাছে উই হ্যাভ এ টু ইনস্ট্রাকশন, একটা হচ্ছে I1 যেখানে I am using add R0 R1 R2, তার মানে সিম্পল R0 আমি R1 প্লাস R2 কে অ্যাড করে পেয়েছি, এবং I2 ইনস্ট্রাকশন দ্যাট ইজ মাল্টিপ্লাই আমরা R3 R0 R2 কে পেয়েছিলাম, মানে R3 is equals to R0 multiplied by R2. সো আমরা যেটা বলেছি যে when the above instruction when the above instructions that are executed in the pipeline processor, executed in the pipeline processor, then the data dependency condition will be occur. Then the you can say data dependency condition will be occurred because this I2 executing along with I1. So I2 reads the register R0 value before I1 writes it, right? এবং তাই জন্যই আমরা যেটা বলছি that therefore I2 incorrectly
reads the old value from the register R0, and that's why data is lost. Right? That is the case. Now, so the thing is that আমরা তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমাদের একটা অ্যালগরিদম ইউজ করা হয়। সেটাকে আমরা বলি দ্যাট মিনস ইউ ক্যান সে টু হ্যান্ডেল টু হ্যান্ডেল দ্য above problem, to handle the, you can say, above problem. So to handle the above problem, আমরা some logic is designed in the instruction decoding stage. Mind that we are designing the logic in instruction decoding phase, এবং এই অ্যালগরিদমটার নাম হচ্ছে টমাসুলোস অ্যালগরিদম। টমাসুলোস algorithm, that is a, you can say, computer architecture algorithm for dynamic scheduling, dynamic scheduling of instruction that allows out of order execution and enables more efficient use of multiple execution units। এখানে কি করে, আমাদের দুটো ইনস্ট্রাকশন আছে দেখে নাও, I1 and I2, এবং I1 যে R0 রেজিস্টারটাই আমি অ্যাড করে রাখছি সেই জিনিসটাই অ্যাকচুয়ালি I2 টা রিড করছে। তার মানে আমরা I1 টা পুরোটা কমপ্লিট করার আগেই I2 থেকে রিড করছি। দ্যাট ইজ দ্য কেস। সো ইন দ্যাট পার্টিকুলার কেস হোয়াট উই ডিড, আমরা কি করেছি,
একটা টেবিল ইউজ করি। দুটো ইনস্ট্রাকশন আছে, মানে কোনটা ডিপেন্ডেন্ট এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট পার্টিকুলার থিং ইজ ফিক্সড। So there are two instructions. This is the serial number I1 and I2 are the both instructions. And what is the functional unit? First functional unit, that is a add. Second, we are doing multiplication. What is the destination? The destination for add is R0 and for multiply is R3. What is the independent? Independent source, independent another source, and what are the dependent that we have to mention. Dependent is S1, and also you can say dependent S2, and these are the states. Either it may be 0, either it may be 1, and this is the register file access. That means 0 means you can say execution is not completed. 0 means execution is not completed. 1 means completed. And access onto independent source data. Register file access means you have to access onto, you can say, independent source data. So here both are independent. R1 and R2 are independent because you are adding R1 and R2, and of course 0 means is not completed. This R1 has some value, R2 has some value. Now what will happen when you are dealing multiplication? Independent, that is second source R2 is independent, but that is R1 is dependent because this is R0. That means what is the destination register store, যেটা ডেস্টিনেশন অ্যাড করে স্টোর করছে, সেটা এখানে সোর্স হিসেবে, তাই সোর্সটা দেখো ডিপেন্ডেন্ট সোর্স নিয়েছে R0। এই R0টা I1 ইনস্ট্রাকশন যেটা পাচ্ছে, তার মানে দ্যাট ইনস্ট্রাকশন ইজ নট কমপ্লিটেড। এখানে শুধু আমরা R2 কেই অ্যাক্সেস করতে পারবো, R0 কে পারবো না। এবং এই লজিকটা দেখে, তার মানে এই টেবিলটা দেখে আমরা কি বুঝতে পারছি যে R0 কে অ্যাক্সেস করা যাবে না যতক্ষণ না পর্যন্ত I1 কমপ্লিট হবে। মানে এই পয়েন্টটা, এটা 0 আছে, এটা যতক্ষণ না 1 হবে, you cannot access the data from R1. So by using the above logic, we can stop accessing of a dependent data, so that instruction will be waiting on instruction decode stage. We are waiting on the instruction decode stage until the data becomes available, and this waiting this waiting creates, you can say, stalls in the pipeline. How? আমরা ধরো
এইরকম পাইপলাইনিং স্ট্রাকচার ধরো I have some instructions say I1, I2, I3, I4. I have some instructions. So these are the different instructions and say these are the different cycles. যেগুলো আমরা করেছি these are the different cycles. Say cycle 1, cycle 2, cycle 3, cycle 4, cycle 5, cycle 6, cycle 7, cycle 8, cycle 9, etc. So in the first case, what we can say, this is the instruction page, right? This is instruction page. Then say instruction decode, then say execution, then memory access, and then say write back. And in write back, this R0 value, R0 is, if it is updated, then you can make the status 1 until and unless this is 0. After write back, it makes 1. So what will happen? This will start the instruction phase. মানে যতক্ষণ এই রাইট ব্যাক R0 স্ট্যাটাসটাকে 1 না করছে ততক্ষণ কিন্তু আমি এক্সিকিউট করতে পারছি না। আই এম স্টিল ইন দ্য ইনস্ট্রাকশন ডিকোডিং ফেজ। এবং এইখানে রাইট ব্যাকটা যখন আমার 1 হলো, and after that এখানে কি হবে, এই R0 ভ্যালুটাকে আমরা রিড করব at that moment, and then there is a execute whatever be the thing, memory access, and then write back whatever. তার মানে in the next stage যদি I3 স্টার্ট করে, I3 কি করতে পারে, ইনস্ট্রাকশন ফেজ সাইকেলেই কিন্তু ওকে থাকতে হবে। কারণ এখানে যদি ইনস্ট্রাকশন ফেজ হয় তো ইনস্ট্রাকশন ডিকোডিং স্টার্ট করতে পারছে না, তার মানে ইনস্ট্রাকশন ফেজ এই ইনস্ট্রাকশন ফেজেই থাকবে। দ্যাট ইজ দ্য থিং। এখানেও ইনস্ট্রাকশন ফেজ, তার মানে এই যে সাইকেল এখানে যে নতুন ইনস্ট্রাকশন স্টার্ট করতে পারলো না, দ্যাট ইজ নাথিং বাট স্টলস, যেটা অকার করলো ডিউ টু দিস। এটাকে বলা হচ্ছে ডেটা হ্যাজার্ড। কিন্তু এটা না করে তো আমার উপায় নেই। তার কারণ যদি এটা আমি না করি তাহলে কি হবে, যে ডেটাটা রিড হবে দ্যাট ইজ, সেটা ঠিক নয়, ভুলভাল ডেটা রিড হবে। তার মানে আমার বক্তব্য, হাউ ক্যান উই মিনিমাইজ দ্য হ্যাজার্ডস। এই যে আমরা ডেটা ডিপেন্ডেন্সি দেখলাম, এখানে আমি এই জিনিসটাকে, কারণ এখানে অফকোর্স আমার that will take 7 cycles, যেটা অ্যাকচুয়ালি 4তে হয়ে যাওয়ার কথা ছিল। তার মানে আমার 3টে স্টলস আমার লেগেই গেল। সো এইটাকে যদি আমায় জিনিসটাকে কমাতে হয়, দ্যাটস ওয়াই হোয়াট আই এম সেইং, টু minimize the data hazards in the pipeline, hardware technique is used, and that is called operand forwarding or bypassing or short circuiting. That is called operand forwarding or bypassing or short circuiting. That is the thing. So আমরা বলতে পারি, এটা অপারেন্ট ফরওয়ার্ডিং। yes, operand forwarding. So operand forwarding that states that use the interface registers between
the stages. We know interface registers are there between the stages to hold the intermediate values so that dependent instruction so that dependent instruction will be accessing dependent instruction will be accessing the new value from the interface register before updating register file. So in this technique, last stage, last stage operation, this is a write back, is modified into a write and read operation sequences. What does it mean? It means updated data is immediately available, immediately available to read in the same cycle. মানে আমি একটা সাইকেল কমাতে পারছি। মানে রাইট ব্যাক হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমি ওই সাইকেল থেকেই ইন্টারফেস রেজিস্টারের মাধ্যমে ডেটাটা নিতে পারছি। এর মানে আমরা একটা সাইকেল যেটা আমাদের রাইট ব্যাক হওয়ার পরে নেক্সট সাইকেল থেকে ডেটা নিতে হতো, এখানে আমি রাইট ব্যাক হওয়ার সাথে সাথেই আমি ডেটাটাকে ক্যাপচার করতে পারি। দ্যাট ইজ দ্য কেস। সো তার মানে সেম সাইকেলে আমি রিড করতে পারছি। এবং উই নো যে বাফার ইজ নট required at the last stage. So আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে ব্যাপারটা বোঝা যাবে। ধরো consider the following code executed on a RIX pipeline. RIX pipelining কি আমি বলছি, where you can say where all instructions are spending one cycle on all stages, but load instruction takes 3 cycles on 4 stage. এরকম instruction দিয়ে দিয়েছে I1
load R0, R1, I2 add R2, R0, R1, I3 load R3, 4, R4, I4 subtraction R5, R3, R4. So তোমায় বলেছে how many cycles are required to complete the code. তাহলে ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু ফাইন্ড ডিপেন্ডেন্সি। তাহলে বোঝাই যাচ্ছে দেখো এখানে লোড করছি R0 এর ভ্যালুটা এবং সেই R0 কে আমি এখানে ইউজ করছি। তার মানে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দিস। এখানেও একই ব্যাপার, দেখো R3 এবং R3 তার মানে I4 is dependent on I3। এরা বাকিরা ডিপেন্ডেন্সি নেই। সো বাকিরা ডিপেন্ডেন্সি নেই। So in that particular case আমরা যেটা বলতে পারি, so first জিনিস রিস্ক পাইপলাইনিং কি? রিস্ক পাইপলাইনিং মানে এখানে নাম্বার অফ স্টেজ হচ্ছে 5টা, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা জানি যে রিস্ক পাইপলাইন তার মানে এখানে নাম্বার অফ স্টেজ হচ্ছে 5, instruction fetch, instruction decode, this is the execution, memory access and write back। এবং এর হচ্ছে অপারেন্ট ফরওয়ার্ডিং যে টেকনিকটা আমরা ইউজ করছি কিসের জন্য? রিডিউস করছি ডেটা ডিপেন্ডেন্সি, সেটা ও ডিফল্ট হিসেবে ইউজ করে রিস্ক পাইপলাইন। এবং এখানে আমায় বলে দিয়েছে যেহেতু যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনস আর স্পেন্ডিং ওয়ান সাইকেল অন অল স্টেজেস এক্সেপ্ট লোড। আমার 4টে ইনস্ট্রাকশন আছে, তার মানে আমি এই টেবিলটা এঁকে নিতে পারি যে আমার number of stage, instruction phase, instruction decode, this is the execution, memory access, write back। এবং আমার 4টে ইনস্ট্রাকশন I1, I2, I3, I4 আমরা দেখেছি I2 is dependent on I1, I4 is dependent on I3। তাহলে I1 টা কিসের ইনস্ট্রাকশন? দ্যাট ইজ নাথিং বাট লোড ইনস্ট্রাকশন। লোড ইনস্ট্রাকশন হলে মেমোরি অ্যাক্সেস 3 সাইকেল, বাকি সবই 1, শুধু মেমোরি অ্যাক্সেস 3 বলে দিয়েছে। তারপরেরটা লোড নয়, তার লোড না থাকলে বাকি সব 1। আবার দেখো থার্ড I3 ইনস্ট্রাকশনটা বা লোড ইনস্ট্রাকশন, দ্যাটস ওয়াই এভরিথিং ইজ 1 except this one, and last is you can say 1, this one is the you can say। তার মানে আমরা যেটা জানি simple as that, for load that data will be accessed after mind that memory access, এটা কিন্তু মনে রেখে। এবং for all other cases, যাই কেস থাকুক না কেন, data will be accessed from execution। তাহলে আমার কটা সাইকেল লাগবে? that I have to form। so এখানে আমি আগে এগিয়ে নিই। আমার কাছে 4টে ইনস্ট্রাকশন, I1, I2, I3, I4। আমি জাস্ট এঁকে নিই একটুখানি, that will be easier to so these are the
So this is a CC1, CC2, CC3, CC4, CC5, CC6, CC7, CC8, CC9, CC10, CC11, CC12 আর যা যা লাগবে আমরা নিয়ে নেব। So how it will work? ধরো I1 ইনস্ট্রাকশন নিয়ে আমাদের বলার নয়, I1 1 1 1 3 1, তার মানে ও শুরু করলো ইনস্ট্রাকশন ফেজ, তারপরে ইনস্ট্রাকশন ডিকোড এক সাইকেল, তারপরে এক্সিকিউশন, তারপরে মেমোরি অ্যাক্সেস হচ্ছে 3টে সাইকেল, অ্যান্ড দেন মেমোরি অ্যাক্সেসের পর হচ্ছে রাইট ব্যাক। সিন্স দিস ইজ এ লোড ইনস্ট্রাকশন, তার মানে আমি এই স্টেজ থেকে ডেটাটা পাবো, রাইট? এটাই অপারেন্ট ফরওয়ার্ডিং, মানে আমাকে রাইট ব্যাকের পরে গিয়ে ডেটা পেতে হবে না, যেহেতু ওখানে একটা ইন্টারফেস রেজিস্টার লাগানো আছে, সেই কারণে আমরা মেমোরি অ্যাক্সেস থেকে পাবো, রাইট? So now the thing is that যখন I2 কে এক্সিকিউট স্টার্ট করব, তার মানে আমরা কি বলছি, যেহেতু I2 ইজ ডিপেন্ডেন্ট অন I1, যতক্ষণ না পর্যন্ত এই মেমোরি অ্যাক্সেস মানে এখানে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ইনস্ট্রাকশন ডিকোডিং ফেজেই আমায় থাকতে হবে। ভালো করে বোঝো, যেহেতু আমি ডিপেন্ডেন্ট, তার মানে কি আমায় ততক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন ডিকোডিং ফেজেই থাকতে, মানে এখানে ইনস্ট্রাকশন ফেজ স্টার্ট হলো, বাট আই হ্যাভ টু হোল্ড মাই সেলফ যতক্ষণ না পর্যন্ত আই গট দ্য ডেটা ফ্রম দিস মেমোরি অ্যাক্সেস। তারপরে আমাদের যেমন এক্সিকিউশন সাইকেল, এক্সিকিউশনের পর মেমোরি অ্যাক্সেস, তারপরে রাইট ব্যাক। Now when I am dealing with the I3 তো ইনস্ট্রাকশন ফেজ এখানে হলো, বাট ইনস্ট্রাকশন ডিকোডিং তো স্টার্ট করতে পারবো না আমি। তার মানে ইনস্ট্রাকশন ফেজ আমায় চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি ইনস্ট্রাকশন ডিকোডিং এখানে কমপ্লিট হয়েছে। তার মানে এর পরের স্টেজ থেকে আই ক্যান স্টার্ট দ্য ইনস্ট্রাকশন ডিকোডিং, অ্যান্ড দিস ইজ অলসো লোড ইনস্ট্রাকশন, তার মানে এক্সিকিউশন, দেন ইউ ক্যান সে মেমোরি অ্যাক্সেস, memory access, memory access, and then write back. And since this is a load instruction, that means আমি এখান থেকে অপারেন্ট ফরওয়ার্ডিংটা করতে পারবো ফর দ্য নেক্সট, যেহেতু I3 and I4 আর ডিপেন্ডেন্ট। যখন I4 করব, আমি তাহলে দেখো ইনস্ট্রাকশন ফেজ কিন্তু আমি এখানে স্টার্ট করতে পারবো না, আমি এখানেও স্টার্ট করতে পারবো না, আমি এখানেও স্টার্ট করতে পারবো না। তার মানে ইনস্ট্রাকশন ফেজ I4 এর আমার এখানে স্টার্ট করতে হবে, and then I have to wait for the memory access ততক্ষণ আমার ইনস্ট্রাকশন ডিকোডিং ফেজেই আমায় মুভ করে যেতে হবে, যতক্ষণ না এইখান থেকে আমি ডেটাটাকে পাই। এই ডেটাটা পেয়ে গেলে ঠিক আছে, ডেটাটা না পেলে আমাকে এতক্ষণ ইনস্ট্রাকশন ডিকোডিং এ এক্সিকিউট ওয়েট করব, তারপরে ডেটা পেলে এক্সিকিউশন হবে, দেন মেমোরি অ্যাক্সেস, দেন রাইট ব্যাক। তার মানে আমার এখানে 14খানা সাইকেল লাগলো ইফ উই ইউজ অপারেন্ট ফরওয়ার্ডিং টেকনিক। তাতে অন্তত আমার কিছুটা সাইকেল কম লাগে। সো এখানে আমার একটা থাকবে কোশ্চেন, যেটা সলিউশন তোমরা বার করে আমায় পাঠাবে, বিকজ অপারেন্ট ফরওয়ার্ডিং হাতে করে করতে হবে। সো আশা করি জিনিসটা কঠিন নয়, জাস্ট একটু মাথা ঠান্ডা করে যদি তুমি বোঝো তাহলেই ব্যাপারটা হবে। সো দিস ইজ দ্য হোম টাস্ক। আমরা ধরছি উই কনসিডার, ইউ ক্যান সি 4 স্টেজ পাইপলাইন। এখানে বলে দিচ্ছি, মানে যেমন রিক্স বলেছিল, এখানে আমার 4 স্টেজ পাইপলাইন, যেখানে ইনস্ট্রাকশন ফেজ আছে, ইনস্ট্রাকশন ডিকোড আছে,
যেখানে এক্সিকিউশন আছে, যেখানে রাইট ব্যাক আছে। এবং আমি বলে দিচ্ছি যে পাইপলাইন ইজ ইউজ টু execute the following program segment. Pipelining that uses operand forwarding techniques and হ্যাঁ, অপারেট ফরওয়ার্ডিং মানে তো মানে মেমোরিতে গিয়ে তারপর পাবে। না, একদমই নয়। অপারেন্ট ফরওয়ার্ডিং মানে মেমোরিতে গিয়ে পাবে আমি তো একবারও বলিনি। আমি বলেছি ইট ইজ অনলি ফর দ্য লোড ইনস্ট্রাকশনে মেমোরিতে গিয়ে পাবে। বাকি যে কোনো ইনস্ট্রাকশনের জন্য এক্সিকিউশন থেকে পাবে। রাইট? এটা মাথায় রেখো। হ্যাঁ, শুধু লোড ইনস্ট্রাকশনের জন্যই মেমোরি অ্যাক্সেস থেকে পাবে। বাকি যা ইনস্ট্রাকশন থাকুক না কেন সেখানে কিন্তু এক্সিকিউশন থেকে পাবে। দ্যাট ইজ আ সিম্পল থিং। সো অ্যান অপারেন্ট ফরওয়ার্ডিং টেকনিক ইউজ করা হয়েছে বলে দিয়েছে, এবং একটা অপটিমাইজেশন ইজ ইউজ। এই অপারেন্ট ফরওয়ার্ডিং টেকনিকটাই অপটিমাইজেশন টেকনিক টু হ্যান্ডেল ডেটা ডিপেন্ডেন্সি। all instructions all instructions that are spending one cycle on all stages but multiply takes 3 cycles and division takes 4 cycles on execution stage. Question is, how many cycles how many cycles are required to complete the code? And the next question, how many cycles are saved using optimizing technique? Over without optimizing technique? এই জিনিসটা করবে, এখনই করে নেবে, ফেলে রেখে লাভ নেই। মানে ক্লাস হয়ে যাওয়ার পরে ইউ জাস্ট ডু ইট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যেটা আমাদের লাস্ট জিনিস, দ্যাট ইজ নাথিং বাট দ্য থার্ড টাইপ অফ হ্যাজার্ডস, যেটাকে আমরা বলি কন্ট্রোল ডিপেন্ডেন্সি। তো কন্ট্রোল ডিপেন্ডেন্সি কি? আমরা জানি যে কন্ট্রোল ডিপেন্ডেন্সি that will be occurred in the pipeline when the transfer of control instructions
transfer of control instructions are executed in the pipeline. That means control dependency, you can say, that will be occurred in the pipeline when the transfer of control instructions are executed in the pipeline. মানে ওই যে ধরো ফট করে তুমি জাম্পকে কল করলে, সি প্রোগ্রামিংও দেখেছো যে আমি এক একটা স্টেপ পরপর যেতে গিয়ে হঠাৎ করে আমরা একটা পার্টিকুলার লেভেলে কল করলাম। সো জাম্প, গো টু, যে ইনস্ট্রাকশনস গুলো সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট হতে হতে লাফিয়ে অন্য জায়গায় যায়, দ্যাট ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। সো আমরা যেটা জানি যে ফ্লো অফ কন্ট্রোল বিকাম unpredictable. The flow of control that becomes, you can say, unpredictable. এবং আমরা কি কি জানি? আমার কাছে কন্ডিশনাল ব্রাঞ্চেস হতে পারে। তার মানে কন্ডিশনাল ব্রাঞ্চেস মানে কি? কন্ডিশনাল ব্রাঞ্চেস মানে we don't know the target instruction. We don't know the target instruction until we execute the instruction. এটা হচ্ছে কন্ডিশনাল ব্রাঞ্চ। যেমন আমরা একটা পার্টিকুলার কন্ডিশন দিয়ে দিই, ওই যে বলি না, ধরো আমরা অ্যাসেম্বলি লেভেলে যদি প্রোগ্রামিং করি, আমরা ধরো জাম্প দিলাম ইফ দেয়ার ইজ নো ক্যারি, এরকম মানে একটা পার্টিকুলার কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা জাম্প করি। আরেকটা আছে দ্যাট ইজ আনকন্ডিশনাল ব্রাঞ্চেস। That means in that particular case we need to go to the execute phase directly. We can say we can found the branch address, we can found the branch address. Next you can say আমরা জানি ফাংশন কল যখন হয় or রিটার্ন, তখনও আমাদের এ হয়, জাম্প করে যেতে হয়, অথবা we know program control instruction that may affect program কাউন্টার, এটা আমাদের এফেক্ট করতে পারে। ধরো আমরা প্রবলেমটা কোথায়, মানে এই যে কন্ট্রোল হ্যাজার্ডস আমরা যেটা বলছি, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ কন্ট্রোল হ্যাজার্ডস? প্রবলেমটা হচ্ছে আমরা ধরো সে program that will start from 100 location. That means the location 100. Start from 100. This is the location, মানে address. Then it calls. Then it calls branch instruction. Say at 200.
তার মানে আমার তো পাইপলাইনিং এরকম শুরু হয়ে গেছে। ধরো আমার ৫ টা স্টেজ মানে ধরো S1, you can say S2, ধরো S3, S4, S5। মানে আমার পাইপলাইনিংটা এরকম ভাবে শুরু হয়। তারপরে আবার নেক্সট ইনস্ট্রাকশন এইভাবে শুরু হয়ে যায় S1, S2, S3, S4, S5। ধরো তারপরে আবার কি নেক্সট ইনস্ট্রাকশন এইভাবে শুরু হয়ে যায়। এখান থেকে আবার S1, S2, S3, S4। ধরো আবার নেক্সট ইনস্ট্রাকশন এখান থেকে শুরু হয়ে যায়। দ্যাট ইজ S1, S2, S3। আবার ধরো পরের ইনস্ট্রাকশন আমার এখান থেকে শুরু হয়ে যাবে S1, S2। আবার পরের ইনস্ট্রাকশন S1। প্রবলেমটা কোথায়? আমি আর বাকিগুলো আঁকলাম না। কেন? ধরো ফার্স্ট ইনস্ট্রাকশন এখান থেকে শুরু হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। এবারে প্রবলেম কোথায় হলো? ধরো এই যে S5 এটা তো ধরো সাইকেল 1, এটা হচ্ছে সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5, এটা হচ্ছে সাইকেল 6। তাহলে সাইকেল 6 এ দেখো S5 যেমন হয়েছে তেমনি I1 টা ধরো কমপ্লিট হতে চলেছে, কমপ্লিট হয়ে I2 টা জাস্ট এখানে আছে। I3 ইনস্ট্রাকশন অলরেডি S1, S2, S3, S4 স্টেজ চলে গেছে। ঠিক একই ব্যাপার আমরা বলতে পারি I4 ইনস্ট্রাকশনও S1, S2, S3 পর্যন্ত চলে গেছে। I5 ইনস্ট্রাকশন S1, S2 চলে গেছে। মানে এইগুলো অলরেডি কিন্তু ও কাজ করা শুরু করে দিয়েছে। বাট ধরো এই পজিশনে গিয়ে তুমি জানতে পারলে let you can say let at stage S5 at cycle CC6 2200 you can say that has been called। মানে 200 কে তুমি কল করলে। তাহলে তুমি যদি 200 কে পার্টিকুলার জায়গায় কল করো তাহলে প্রবলেমটা কি হচ্ছে? মানে পরের ইনস্ট্রাকশনটা 200 এ যেটা আছে সেই ইনস্ট্রাকশনটা রান হবে। তার মানে এই যে তুমি এতক্ষণ এইগুলোকে অলরেডি তো কাজ করিয়ে নিয়েছো। এইগুলো অলরেডি চলে এসেছে। তার মানে এইগুলোকে সবকটাকে তোমায় রিমুভ করে দিয়ে তোমায় কি করতে হবে? এই ইনস্ট্রাকশনে এইখানে 200 এর যে ইনস্ট্রাকশন সেটার আবার স্টেজ 1 টা রান করাতে হবে। তার মানে এই যে S1, S2, S3, S4 প্রত্যেকটা ইনস্ট্রাকশনের যেগুলো নিয়ে তুমি অলরেডি কাজ করা শুরু করে সেগুলোকে সবকে ব্যাক করতে হবে। তার মানে প্রবলেম হচ্ছে এটা। কি বলছি? বাট when 200 that has been called আমরা দেখেছি অলরেডি S1 execution will be at pipeline. So at that time, all pipeline stages, should be flashed, should be flashed। flash মানে মুছে দিলাম ওটা এক মিনিটের কাজ নাই। কারণ যে যে রেজিস্টার ইউজ করেছো, যে যে এলইউ ইউজ করেছো, যে যে ডিকোডার ইউজ করেছো সবগুলোকে তোমায় ফ্লাশ করতে হবে। দ্যাট ইজ ফ্লাশ মানে হচ্ছে if you can say some register or memory already being assigned, then you have to undo all the resource, all the resources, and you have to again start the pipeline which address 200, and it is called penalty. It is called penalty. Is some branch instruction is called।
So this is if some branch instruction is called, and that is called nothing but penalty, right? So this is the case এবং এটাকেই আমরা বলছি যে control hazards.